আজ ৩০শে অক্টোবর ২০১২। আমাদের দুচাকায় সওয়ার হয়ে উত্তরবঙ্গ ও সিকিম সফরের চতুর্থ দিন আমরা লাভা থেকে কালিম্পংয়ে এসে পৌঁছেছি এবং একটি হোটেলে মালপত্র রেখে বেরিয়ে পড়েছি পথে। এখন সময় বেলা 2:45। আমরা চলেছি ডিওলো পাহাড়ের দিকে। আমাদের প্রথম লক্ষ্য এখানকার ঐতিহ্যমণ্ডিত গ্রাহামস হোমস, যেটি এখানকার সবচেয়ে নামী শিক্ষা প্রতিষ্ঠান। শহরের ঘিঞ্জি এবং ব্যস্ত এলাকার মধ্য দিয়ে এগোচ্ছি উত্তর পূর্ব দিকে। কালিম্পং এই অঞ্চলের একমাত্র শহর এবং বিরাট বাণিজ্য কেন্দ্র। বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখানে আসেন বিকিকিনির উদ্দেশ্যে। শহরের পথঘাট সংকীর্ণ, কিন্তু প্রচুর দোকানপাট, বাসগৃহ, এদের সংখ্যা দ্রুত বাড়ছে, ফলে এখান দিয়ে চলা কিন্তু বেশ দুঃসাধ্য। এখন মাঝ দুপুর বলে রাস্তা একটু ফাঁকা, সামনের পথটা দেখে নেব। তবে মনে রাখতে হবে আমাদের সফর ২০১২ সালে হলেও এই ভিডিওটা কিন্তু তৈরি করছি ২০২৬ সালে। ম্যাপ বর্তমানের, যা সফরকালীন পরিস্থিতি থেকে কিছুটা আলাদা। হোটেল থেকে বের হয়ে রিংকিংপং রোড ধরে উত্তর পূর্বে এগিয়ে শহরের প্রাণকেন্দ্রে পৌঁছে যাব। অত্যন্ত ঘিঞ্জি এলাকা দিয়ে SH12, অর্থাৎ আমরা যে রাস্তা দিয়ে এলাম সেটা পার হয়ে শহরের উত্তর পশ্চিম সীমায় পৌঁছে যাব আমরা। আবার উত্তর পূর্বমুখী পথে তিব্বতীয় বৌদ্ধ বসতি পার হয়ে একটু ফাঁকা অঞ্চলে চলে আসব। এই অঞ্চলটায় এসে স্কটিশ এবং ইংরেজরা বসতি করেছিলেন, তাই বেশ সাজানো গোছানো সুশৃঙ্খল পরিবেশ। শুরু হয়ে যাবে এরপর গ্রাহামস হোমসের বিরাট এলাকা, একেবারে প্রান্তে হাসপাতাল। আর সেখান থেকেই ভাবছি আমরা অঞ্চলটা ঘুরে দেখতে শুরু করব। চড়াই রাস্তা দিয়ে আমরা চলেছি। পাঁচ গিয়ার ছাড়া এই রাস্তায় গাড়ি চলা সম্ভব না। আমরা বেশ কিছুটা উপরে উঠে এসেছি। রাস্তায় গাড়ি বা লোকজন তেমন নেই, তীব্র চড়াই রাস্তা। অনেকক্ষণ পরে পাহাড়ের সারি দেখতে পাচ্ছি। আবার ঘিঞ্জি এলাকায় চলে এলাম, সেই খাড়া চড়াই রাস্তা। বড় বড় বাড়ির এলাকা পেরিয়ে এইবার ছোটখাটো বাড়ির বসতি চলে এলো। অবশেষে বসতিহীন প্রাকৃতিক এলাকায় পৌঁছে গেলাম। রাস্তা বেহাল হয়ে এসেছে, বিদেশি ছাদের বাড়ি চোখে পড়ছে। বেশ অনেকটাই চলে এসেছি, গ্রাহাম হোমসের এলাকায় এসে গেছি। এই রাস্তাটা প্রাইভেট রোড, সামনে দেখছি গেট, গ্রাহাম সাহেবের মূর্তি দেখা যাচ্ছে। দেখা যাক আর একটু এগোনো যায় কিনা। মাঝে মাঝে ছুটিতে হোম থেকে বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরতি গাড়ির সাথে দেখা হচ্ছে। জঙ্গলের মধ্যে ছোট ছোট বাড়ি রয়েছে। 1864 সালে অ্যাংলো ভুটান যুদ্ধের শেষে 1865 সালে সম্পাদিত সিনচুলা সন্ধি স্বাক্ষরিত হলে তিস্তার পূর্বপাড়ের ভুটানের দখলে থাকা অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে আসে। এই সময়ে কালিম্পং ছিল অল্প কয়েকটি বাড়ি নিয়ে গঠিত এক ক্ষুদ্র বসতি। ব্যবসা কেন্দ্র হিসাবে এখানকার গুরুত্ব বুঝে নেপালিরা এখানে বসতি করতে শুরু করে। সুন্দর আবহাওয়ার কারণে দার্জিলিংয়ের পরে দ্বিতীয় শৈল শহর হিসাবে ব্রিটিশরা এখানে এসে বসতি করতে থাকে। ইতিমধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের ঔপনিবেশিকতা বিশ্বব্যাপী সম্প্রসারিত হতে থাকায়
এবং তার অর্থনৈতিক সুবিধা মিলতে থাকায় বিভিন্ন মিশনারি কমিটি ও মন্ত্রীদের ডাক্তার এবং নার্সদের কাছে ডাক আসতে থাকে দূর দূরান্তের বিভিন্ন জায়গায় গিয়ে সেবামূলক কাজ করার জন্য। এই কাজের মধ্যে স্থানীয়দের যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় কুশিক্ষা, কুসংস্কার থেকে মুক্ত করার ব্রতটিও অন্তর্ভুক্ত ছিল। জন অ্যান্ডারসন গ্রাহাম নামে একজন স্কটিশ মন্ত্রীকে এই কালিম্পং এলাকায় ইয়ং মেন্স গিল্ড নামে একটি সংস্থা থেকে প্রথম মিশনারি হিসাবে পাঠানো হয়। তিনি 1889 সালে 21শে মার্চ সস্ত্রীক কলকাতায় আসেন এবং দার্জিলিং হয়ে কালিম্পংয়ে পৌঁছান। এখানে পৌঁছে তিনি স্থানীয় লেপচাদের মধ্যে কাজ করতে শুরু করেন। 1890 সালে গ্রাহাম সাহেব সিল্ক কমিটির আহ্বায়ক হন এবং স্থানীয় চাষিদের চাষের কৌশল উন্নত করার জন্য উৎসাহিত করতে থাকেন। তার উৎসাহে একটি কৃষি মেলা চালু হয় এবং স্থানীয় মহাজনদের হাত থেকে চাষিদের রক্ষা করার জন্য একটি ঋণ সমবায় গঠিত হয়। 1889 সালেই গ্রাহাম সাহেবের স্ত্রী ক্যাথরিন গ্রাহাম একটি বালিকা বিদ্যালয় চালু করেন, পরবর্তী সময়ে যার নাম হয় কালিম্পং একাডেমি। তিনি নেপালি ও লেপচা মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য বিভিন্ন কাজে ব্রতী হন, যেমন হস্ত ও কুটির শিল্পে প্রশিক্ষণ, বুনন ও বয়ন কাজের জন্য শিক্ষা কেন্দ্র তৈরি, মুরগি এবং টার্কি পালন ইত্যাদি। 1895 সালে গ্রাহাম সাহেব সস্ত্রীক স্কটল্যান্ডে ফিরে যান। তারপর 1898 সালে আবার ভারতে ফিরে আসেন। এখানে প্রত্যাবর্তন করে তিনি সম্পূর্ণ অন্যদিকে নজর দেন। চা বাগানের মালিক বা উচ্চপদে আসীন ইউরোপীয়দের সঙ্গে স্থানীয় মহিলাদের অবৈধ মিলনে সেই সময় বেশ ভালো সংখ্যায় সন্তান জন্মাত। এদের অ্যাংলো ইন্ডিয়ান বলা হতো। এই বাচ্চাগুলি যেহেতু কোনো বিবাহ বন্ধনের দরুন জাত নয়, তাদের কোনো পিতৃ পরিচয় বা ইউরোপীয় কোনো দেশের সঙ্গে তাদের জন্ম ও নাগরিকত্বের সম্পর্ক থাকত না। এই সমস্যাটি তখন গরিব সাদাদের সমস্যা নামে পরিচিত ছিল। এটা ক্রমশ তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছিল। এই সব পরিত্যক্ত ও অবৈধ বাচ্চাদের দুর্দশা দূর করে তাদের প্রকৃত ক্রিশ্চিয়ান জীবনধারা, শিক্ষা, ঘর বসত ও সম্মানজনক জীবিকার ব্যবস্থা করার জন্য গ্রাহাম সাহেব সেন্ট অ্যান্ড্রুজ কলোনিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেটেলমেন্ট প্রজেক্ট নামে একটা প্রকল্পের সূত্রপাত করেন। এই কাজে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য তার গিল্ড বা মিশনারি কমিটি এগিয়ে না আসায় তিনি ভারতের ব্রিটিশ সরকার এবং স্কটিশ জনগণের কাছে অর্থের জন্য আবেদন করেন। 1900 সালে তিনি কালিম্পংয়ে সেন্ট অ্যান্ড্রুজ কলোনিয়াল হোম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ডক্টর গ্রাহামস হোম নামে পরিচিত হয়। এখানে অবাঞ্ছিত পিতৃমাতৃ পরিচয়হীন, উপেক্ষিত, বঞ্চিত এবং পরিত্যক্ত অ্যাংলো ইন্ডিয়ান বাচ্চাদের লালন পালন করে মানুষ করাই ছিল গ্রাহাম সাহেবের উদ্দেশ্য। স্থানীয় ভারতীয়রা এই অ্যাংলো ইন্ডিয়ান লোকজনকে কিন্তু তাদের সমাজে ঠাঁই দেয়নি। তাই গ্রাহাম কালিম্পংয়ে তৈরি হোমে নিজস্ব ফার্ম, বেকারি, পোল্ট্রি, ডেয়ারি, হাসপাতাল এবং একটা জামা কাপড় দপ্তর গড়ে তোলেন। একটা ভাড়া করা কুটিরে 6টি বাচ্চা নিয়ে একজন গৃহমাতা এবং একজন শিক্ষকের তত্ত্বাবধানে তিনি এই কাজ শুরু করেছিলেন। এই প্রথম কটেজের নাম তৎকালীন বাংলার গভর্নরের নামে উডবার্ন কটেজ। তারপর পরপর এলিয়ট, ক্যাম্বেল, স্ট্র্যাচন, লেইডল এই রকম কটেজগুলো তৈরি হতে থাকে। এই কটেজগুলো গড়ে ওঠে যাদের দানে, তাদের নামেই এদের নামকরণ। 1906 সালে এই হোমে 187 জন আবাসিক ছিল। 1908 সাল থেকে গ্রাহাম সাহেব জেমস পার্ডি নামে এক ভদ্রলোককে সহকারী হিসাবে পান। তিনি অত্যন্ত কুশলতার সাথে অর্থ সংগ্রহ এবং বিভিন্ন ব্যবস্থাদির দায়িত্ব সামলাতে থাকেন। কালিম্পং হোম থেকে কলকাতায় যারা কাজের খোঁজে আসত তাদের আশ্রয়স্থল হিসাবে কলকাতায় তারা বার্ক মেয়ার হোস্টেল স্থাপন করেন। স্কটিশ মিশনারিরা কালিম্পংয়ে এসে বিভিন্ন বিষয়ের কৃতবিদ্য শিক্ষক হিসাবে যোগদান করে এই হোমকে সমৃদ্ধ করে তুলতে থাকেন।
দ্রুত বেড়ে উঠতে থাকা হোমে ভোকেশনাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এখানকার আবাসিক অ্যাংলো ইন্ডিয়ান বাচ্চারা কোনো একটি কাজে দক্ষতা অর্জনের পর তাদের নিউজিল্যান্ড, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো ব্রিটিশ কলোনিগুলিতে পাঠানো হতো, যেখানে তারা কালিম্পংয়ে অর্জিত কাজের কুশলতার মাধ্যমে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করত। 1920-এর দশকে এই হোম একটি স্বয়ং সম্পূর্ণ গ্রামে পরিণত হয়, যার আবাসিক সংখ্যা বেড়ে 600 হয়। 1919 সালে গ্রাহাম সাহেবের স্ত্রী ক্যাথরিন মারা যান। এই সময়ে গ্রাহাম সাহেবের মনে দীর্ঘদিনের লালিত একটি ইচ্ছা তীব্র হয়ে ওঠে, যা হলো হোমের পরিসরে একটি গির্জা স্থাপন। 1925 সালে গির্জার নির্মাণ সম্পূর্ণ হয় এবং হোমের সিলভার জুবিলি জন্মদিন 24শে সেপ্টেম্বর এই চ্যাপেলের উদ্বোধন করা হয়। চ্যাপেলের নাম রাখা হয় ক্যাথরিন গ্রাহাম মেমোরিয়াল চ্যাপেল। এবার ইতিহাসকে একটু ছুটি দেওয়া যাক, ফিরে আসি বেড়ানোর বৃত্তান্তে। আমরা হাজির হয়েছি ক্যাথরিন গ্রাহাম মেমোরিয়াল চ্যাপেলের সামনে। অনিন্দ্য সুন্দর গড়নের এই চ্যাপেল, যা গির্জার সংক্ষিপ্ত সংস্করণ, এটা বেশ দূর থেকেই আকর্ষণ করে। নিয়ন্ত্রিত প্রাকৃতিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকা এই চ্যাপেলের সামনে কিছু ফুলের কেয়ারি থাকলেও তেমন যত্নের ছাপ নেই। হয়তো ফুলের মরশুমে পরিচর্যা হয়। পশ্চিম দিক থেকে চমৎকার আলো পড়েছে, সুন্দর দেখাচ্ছে। সামনে উপরের অংশে 3টি বিশাল কাচের জানালা। কাজগুলিতে কারুকার্য দেখছি, ভেতর থেকে বোঝা যাবে ব্যাপারটা কি। এখানে শীত আগেই চলে আসে, তাই পাতা ঝরার মরশুম এসে গেছে। প্রবেশের জন্য সামনে 5টি খিলান, 3টি বড়, 2টি ছোট। এই চ্যাপেলের বয়স 87 বছর হলো, তাই কিছু জরাচিহ্ন তো অবশ্যই আছে, কিন্তু রক্ষণাবেক্ষণ ভালো মানের বলে সেগুলো খুবই কম। আমরা ঢুকে পড়লাম চ্যাপেলের ভেতরে প্রার্থনা গৃহে। চমৎকার কাঠের সিলিং। আমরা দাঁড়িয়ে আছি নাভে বা ভক্তদের বসার জায়গায়। সামনের একটু উঁচু জায়গাটা হলো স্যাংচুয়ারি বা প্রেসবাইটেরি। আমরা পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আছি। একদম শেষ প্রান্তে হলো এই অ্যাপসে, যেখানে অল্টার অবস্থিত। বাইরে থেকে কাচের গায়ে যেগুলোকে আঁকিবুকি বলে মনে হচ্ছিল, ভিতরে এসে বোঝা গেল সেগুলো স্টেইনড গ্লাস। অসাধারণ সুন্দর জ্যামিতিক নকশা ছাড়াও মাঝে চিত্রিত হয়েছে প্রভু যিশুর জীবনের বিভিন্ন ঘটনা। অত্যন্ত কুশলতার সঙ্গে সেগুলিকে রূপ দান করা হয়েছে। পশ্চিম দিকে 3টি জানালায় প্রতিটিতে আলাদা ঘটনা চিত্রিত হয়েছে। মাঝেরটিতে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দৃশ্য, ডান দিকেরটি লাস্ট সাপার। হ্যালো। পূর্ব দিকের অর্থাৎ স্যাংচুয়ারির দিকের একক জানলাগুলিতে যিশুর জন্মের পর 3 জ্ঞানীর আগমন, পিতা ইয়োসেফের সাথে মাতার কোলে যিশু, আর এটা ঠিক বুঝতে পারিনি, হয়তো কোনো মিরাকলের দৃশ্য।
এগুলো আমাদের এতটাই মুগ্ধ করলো, অনেক সময় ধরে খুঁটিয়ে দেখলাম আর প্রচুর ছবিও তোলা হলো। ভিতরে অনেকটা সময় কাটিয়ে বের হয়ে এসেও বেশ কিছুটা সময় ছবি তোলার জন্য ব্যয় করলো দেবাংশু। ওর দোষ নেই, পশ্চিমের রোদে চ্যাপেলটা এত সুন্দর দেখাচ্ছিল, এই সময়টা ব্যয় করা সার্থক। এখানে গ্রাহাম সাহেবের আমলে নির্মিত বেশ কিছু সুন্দর ইউরোপীয় ধাঁচের কটেজ আছে। তেমনি একটি সামনে আমরা দাঁড়িয়ে, তবে এটি পরিত্যক্ত। এখন প্রায় ভগ্ন, প্রায় দশা, পরিত্যক্ত বাড়ি। বাইরের বেশ কিছু অংশ ভেঙে চুরে গিয়ে আগাছা জন্মেছে। পরিত্যক্ত বাড়ি, দেয়ালে ছিদ্র। ভিতরে ঢুকে কিন্তু বেশ অবাক হতে হলো। জানলাগুলিতে সুন্দর স্টেইন গ্লাসের নকশা, তবে কোনো রক্ষণাবেক্ষণ নেই বলে সব জায়গায় ফাটল, চিড় ধরা, কাঠামো দুর্বল হয়ে গেছে। হয়তো প্রাকৃতিক দুর্যোগে কোনোদিন ভেঙেই পড়বে। উনিশশো সালে গ্রাহাম তাঁর তৈরি শেষ স্থাপনা কিন্ডারগার্টেন নির্মাণের কাজ শেষ করেন। জুবিলি হাউস। 1939 সাল ছিল তার এখানে আসার 50 বছরের জুবিলি। সারা বিশ্ব থেকে আসতে থাকা দানের টাকায় তৈরি হয় জুবিলি হাউস। 1942 সালে 15ই মে গ্রাহাম সাহেবের মৃত্যু হয় এবং হোমের পরিসরের মধ্যে স্মরণ বাগিচায় তার স্ত্রীর পাশেই তাকে সমাধিস্থ করা হয়। 1947 সালে সেন্ট অ্যান্ড্রুজ হোমের নাম পরিবর্তন করে তার স্রষ্টার নামে এই হোমের নাম রাখা হয় ডক্টর গ্রাহামস হোম। আমরা এখন আধুনিক গ্রাহামস হোমে চলে এসেছি, যা এখন একটি নামকরা আবাসিক স্কুল। এখানকার আধুনিকতর বাড়িগুলিতে বর্তমানে ক্লাস হয় এবং সামনে ছাত্রদের বাস্কেটবল কোর্ট। আমাদেরও ছিল। এই কথার অর্থ, আমরা যে স্কুলে চাকরি করি সেখানেও বাস্কেটবল কোর্ট ছিল। আধুনিক নির্মাণ হলেও এই ভবনগুলি হোমের পুরনো কটেজগুলির সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়, বেশ মানিয়ে গিয়েছে। এখানে রয়েছে ফুটবল মাঠ। সব মিলিয়ে এই জায়গাটা শিক্ষাদানের জন্য একটা সুন্দর কেন্দ্র বলে আমাদের মনে হলো। বর্তমানে ডিয়েলো পাহাড়ের ঢালে 500 একর জায়গা জুড়ে অবস্থিত এই গ্রাহামস হোমে প্রায় 1200 ছাত্রছাত্রী পড়াশুনো করে। শুরুতে গ্রাহাম সাহেব ও ক্যাথারিন বঞ্চিত অ্যাংলো ইন্ডিয়ান বাচ্চা, কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানো এবং দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের চা বাগানগুলিতে থাকা বহু পরিত্যক্ত বাচ্চাদের এই হোমে রাখতেন। ভারতের স্বাধীনতার পরে অবশ্য প্রতিবেশী দেশগুলি থেকেও আবাসিক ছাত্র নেওয়া শুরু হয়। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই চত্বর থেকেই তুষারমৌলি হিমালয়ের চমৎকার দৃশ্য দেখা যায়। সমাজসেবায় নিজের জীবন উৎসর্গ করা মহাত্মা রেভারেন্ড জন অ্যান্ডারসন গ্রাহামকে প্রণাম করে আমরা এখান থেকে বিদায় নিলাম।